জবা, কি হয়েছে তোমার? ভাইজান কিছু বলেছে? প্রায় একদিন পর নিজের নাম শুনে জবার বুকের ভেতর জমে থাকা যন্ত্রণা যেন ছাপিয়ে ওঠে। এখানে আসার পর সবাই তাকে কন্যা বা মেয়ে বলেই সম্বোধন করেছে। তার যে একটা নাম আছে তা হয়তো সকলে ভুলেই গেছে। জবার মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন বাবাকে বাঁচাতে সে এখানে এসেছিল। আর সেই কঠিন সময়েও রুকাইয়া একমাত্র তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। আবেগে আপ্লুত হয়ে জবা তার হাত মেলে ধরে রুকাইয়ার দিকে। শুভ্র হাত জোড়া ফুলে লাল হয়ে আছে বেতের আঘাতে। রুকাইয়া জবার হাত তুলে নিজের হাতের বন্ধনীতে নিয়ে গভীর শ্বাস ফেলে। ঠান্ডা কণ্ঠে বলে, ভাইজান করেছেন? জবা অশ্রুসিক্ত নয়নে নীরবে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। রুকাইয়া জবার হাত ধরে কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে ফুসফুটিত হয় এক ধরনের মায়া, আর কণ্ঠে ধরা পড়ে গম্ভীর সুর। একটু থেমে সে বলে, জবা, ভাইজান সবসময় অন্যায়কারীকে সবার সামনে শাস্তি দেয়, কিন্তু তুমি লক্ষ্য করেছো কি তোমাকে সে আড়ালে শাস্তি দেয়? জানো কেন? জবা অবুঝের ন্যায় প্রশ্ন করে, কেন? কারণ তুমি তার অর্ধাঙ্গিনী। সে তোমার প্রতি এতটাই সংযমী যে তার রাগ ও শাস্তি সবার সামনে প্রকাশ করেনি। এই প্রথম ভাইজান নিজের রাগ নিয়ন্ত্রণ করেছে সবার সম্মুখে। তুমি তাকে ভুল বোঝো না জবা। মনে রেখো, কঠোর মানুষেরও ভেতরে কোমলতা থাকে। শুধুমাত্র সেই খোলসটুকু শক্ত খোলসে ভেঙে বের করতে হয়, আর সেই খোলসটা যে তোমাকেই ভাঙতে হবে। রুকাইয়ার কথায় জবা বিস্মিত হয়। ভয় আর অস্বস্তি নিয়ে ফিসফিস করে বলে, আমি কেমনে করুম আপা? আমি পারুম না। রুকাইয়া মুচকি হেসে জবার কপালে আলতো হাত রাখে। তার কণ্ঠে দৃঢ়তার সুর। তুমি পারবে জবা। তুমি সেই নারী যার স্পর্শে নত হবে এক শক্ত হৃদয়ের অহংকার। অন্য কেউ নয়, তুমিই সেই যার দ্বারা বশ হবে এক কঠোর হৃদয়ের মানুষ। জবা রুকাইয়ের এহেন কঠিন কথার অর্থ বুঝতে পারে না। সে অবুঝ চোখে রুকাইয়ের দিকে তাকিয়ে থাকে। রুকাইয়া জবার চাহনির ভাষা বুঝতে পেরে মৃদু হেসে বলে, থাক, তোমাকে এখন সব বুঝতে হবে না, সময় হলে নিজেই সব বুঝতে পারবে। কথাগুলো বলেই রুকাইয়া আলতো করে জবার অশ্রুসিক্ত গাল মুছে দেয়। জবা বিস্ময়ে মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আপনি খুব ভালো আপা। রুকাইয়ার চোখে এক মুহূর্তের জন্য দুঃখের ছায়া নেমে আসে। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আর তুমি ভাগ্যবতী, তুমি বড়ই ভাগ্যবতী জবা। জবা চুপ হয়ে যায়। নিজের মনে অজানা এক দ্বন্দ্ব খেলা করে। সে ভাবে, আমি ভাগ্যবতী? না, একদমই না। যদি ভাগ্যবতী হইতাম তাহলে এই মহলের বন্দিত্বে থাকতাম না, খোলা আকাশে উড়তাম। জবা নিশ্চুপতা দেখে রুকাইয়া আবার বলে ওঠে, জানো, আজ তোমার কাছে বন্দিত্ব মনে হচ্ছে, একদিন তা তোমার কাছে জান্নাত মনে হবে। অপেক্ষা শুধু তোমার মনের পরিবর্তনের। রুকাইয়া কথা শেষ করে জবাকে বারান্দা থেকে তুলে কক্ষে নিয়ে আসে। তাকে পালঙ্কের উপর বসিয়ে মৃদু স্বরে বলে, জবা, যন্ত্রণা থেকে পালিয়ে কখনো শান্তি খুঁজে পাওয়া যায় না। লড়াই করতে শিখো। যাকে ভয় পেয়ে এড়িয়ে বারান্দা আশ্রয় নিচ্ছ, মনে রেখো সে তোমার স্বামী, তোমার অর্ধাঙ্গ। যদি সে অন্যায় করে তবে ভয় পেয়ে দূরে সরে যেও না, বরং তার পাশে থেকে তার ভুলটা ধরিয়ে দাও। বুঝতে পেরেছো? জবা চোখ নামিয়ে মাথা নাড়ে। রুকাইয়া তার মাথায় স্নেহের স্পর্শ রেখে দীর্ঘশ্বাস ফেলে কক্ষ থেকে বেরিয়ে যায়। দুপুরের তীব্র রৌদ্র বিলীন হয়ে সন্ধ্যার আবছা আধার গ্রাস করেছে মহলকে। চারিদিকে নেমে এসেছে এক ধরনের চাপা নীরবতা, যেন প্রকৃতি নিজেই গভীর শূন্যতার সাক্ষী। কাল রাত থেকে জবার পেটে শুধু আম ছাড়া কিছুই পড়েনি এখন অবধি। ক্ষুধার জ্বালায় সে হাতের ব্যথা ভুলে ছটফট করছে। তবুও কোনো সহায়তা চাইতে সাহস হয়নি। নিজের হাঁটুর মধ্যে মুখ গুজে বসেছিল সে। ঠিক তখনই কক্ষের দরজা খুলে যায়। ক্লান্ত বিষণ্ণ মুখশ্রী নিয়ে শেহবাজ ধীর পায়ে কক্ষে প্রবেশ করে। তার প্রতিটি পদক্ষেপে ভারী অস্থিরতার ছায়া। যে শেহবাজ একসময় তার শাসনের কঠোরতায় অপরাধীকে দমন করে তৃপ্তি খুঁজে পেত, আজ তার সেই তৃপ্তির জায়গা জুড়ে শূন্যতার গভীর ছায়া নেমে এসেছে। সারাদিন তার মনোযোগ কোনো কাজে স্থির হয়নি।
শাসনের মঞ্চে বসে তীক্ষ্ণ চোখে চারপাশ দেখেও তার দৃষ্টি প্রতিনিয়ত ছুটে গেছে জবার সেই ব্যথাতুর মুখের দিকে। ইস, সে কি বেদনাদায়ক! সেই ক্ষীণ আরতি, সেই নীরব যন্ত্রণা তার ভেতরে এক অনিবার্জনীয় ভারের স্রোত বইয়ে দিয়েছে। এমনকি নিজের ইচ্ছা শক্তি দিয়ে সেই দৃশ্যকে মন থেকে মুছতে চেয়েও পারেনি সে। আজ তার পায়ের নিচে মহলের মসৃণ মেঝে, মাথার উপরে ঐতিহ্যবাহী ছাদের নকশা, চারপাশে ঐশ্বর্যের আভিজাত ছোঁয়া, সবই যেন অর্থহীন। তার সমস্ত অস্তিত্ব আজ এক গভীর দোলাচলে ভাসছে। শাহবাজ অনুভব করছে নিজের প্রতি তার নিয়ন্ত্রণও যেন ক্রমশ ফিকে হয়ে আসছে। শাহবাজের অস্থির হৃদয় আজ তাকে তাড়িয়ে এনেছে নিজের আপন কক্ষে। যে কক্ষ একসময় তার কাছে নিছক আরামের জায়গায় ছিল, আজ সেখানেই যেন সে খুঁজতে এসেছে তার মনের শান্তি। দরজার শব্দে জবা চমকে মাথা তোলে। শাহবাজকে দেখে তার শরীর কেঁপে ওঠে। সে নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে পালঙ্ক থেকে ভয়ে উঠে দাঁড়ায়। শাহবাজ জবাকে এমনভাবে ভয় কাঁপতে দেখে গভীরভাবে তার পানে তাকিয়ে পালঙ্কে বসে গম্ভীর স্বরে বলে, ফুল, এদিকে আসো। ফুল। শব্দটি শুনে জবা হতবাক হয়ে যায়। সে আশেপাশে তাকিয়ে সন্ধান করে ফুল নামক ব্যক্তিটিকে। তখনই শাহবাজ ফের ধীর কণ্ঠে বলে, জবা ফুল, এদিকে আসতে বলেছি। জবার কিশোরী হৃদয়ে এক অজানা কম্পনে আনন্দিত হয়। এমন এক অনুভূতি যা সে আগে কখনো অনুভব করেনি। শাহবাজের গভীর অথচ দৃঢ় কণ্ঠস্বর যেন তার অস্তিত্বের গভীরে গিয়ে আঘাত করে। তার জীবনে কেউ কখনো তাকে এমনভাবে সম্বোধন করেনি। ফুল, ইস, একসাথে কঠোর অথচ মুগ্ধতার এক অদ্ভুত মিশ্রণ। শাহবাজের চোখের গভীর গাম্ভীর্য আর কঠোর চাহনি দেখে জবার ভয়ে মিশ্রিত বিস্ময় পা দুটো থমকে যায়। কিন্তু সেই দৃষ্টির সম্মোহন তাকে বাধ্য করে ধীর পায়ে এগিয়ে যেতে। শাহবাজ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মুখাবয়ের প্রতিটি রেখায় ক্ষমতা ও প্রতাপের ছাপ। সেই চাহনির সামনে জবার মাথা আপনিই নত হয়ে আসে। তারপর নিস্তব্ধ পরিবেশ ভেদ করে শাহবাজের গভীর ভারী কণ্ঠস্বর ধীরে ধীরে প্রতিধ্বনিত হয়। হাত দুটো দেখাও। কথাটি শুনেই জবা কেঁপে ওঠে। তাড়াহুড়ো করে বলে ওঠে, বিশ্বাস করেন, আমি আর কিছু করি নাই। আমি এইখানেই ছিলাম, অন্য কোথাও যাই নাই। শাহবাজ জবার কথাই কিছুই না বলে না, তার হাত ধরে কাছে টেনে নেয়। তার আঙ্গুলের নিচে জবার হাতের লালচে দাগগুলো স্পষ্ট। কিছুক্ষণ সে স্থানে তাকিয়ে থেকে শাহবাজ নির্লিপ্তভাবে কিন্তু যত্নের সঙ্গে আঘাতপ্রাপ্ত স্থানে ওষুধ লাগাতে শুরু করে। শাহবাজের আচরণে জবা অবাক হয়ে তাকিয়ে থাকে, যেন সে নতুন একটা মানুষকে আবিষ্কার করছে, যে শুধু কঠোর জমিদার নয়, বরং যত্নবান একজন পুরুষও বটে। মানুষকে শাস্তি দিতে যার তলোয়ার উঠতে বিলম্ব হয় না বিন্দু মাত্র। তার এহেন নরম রূপ জবার মনে অদ্ভুত এক অনুভূতির জন্ম দিচ্ছে। হঠাৎই শাহবাজ জবার পানে চেয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, জবা ফুল, মনে রেখো তোমার অর্ধাঙ্গ একজন জমিদার, যার কাছে অন্যায় করলে শাস্তি পেতেই হবে। সুতরাং দ্বিতীয়বার এভাবে কখনোই মহলের বাহিরে পা রাখবে না। কথাটা মনে থাকবে? শাহবাজের কথায় জবা নিজেকে ধাতস্থ করে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সে কখনোই মহলের বাইরে হিরে যাবে না। তখনই জবার পেটে শব্দ করে ওঠে। জবা হাত ছুটিয়ে পেট চেপে ধরে। তখনই শাহবাজ সন্ধিহান দৃষ্টিতে জবার পানে চেয়ে তার ভাঁজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে জবাকে পরখ করে। মুহূর্তে শাহবাজের শান্ত নেত্র আগ্নেয়লাভার ন্যায় জ্বলে ওঠে। সে নিজ পায়ে শব্দ তুলে ধীর পায়ে কক্ষ হতে বেরিয়ে যায়। হঠাৎই শাহবাজের এহেন ক্রোধিত রূপে জবাও ভয় পেয়ে কক্ষের এক কোনায় গিয়ে গুটিয়ে দাঁড়িয়ে পড়ে। শাহবাজ নিজ পদধ্বনি তুলে মজলিস কক্ষে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়ে। সবাই এখানে এসে হাজির হও। তার বজ্রকণ্ঠে মহলের প্রতিটি কোণা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই হন্তদন্ত হয়ে দাসদাসী সহ আলিয়া বানু ও সাহেলা বানুও ছুটে আসেন। শাহবাজের মুখের কঠোরতা মহলের পরিবেশ আরো ভারী করে তোলে। নিজের তীক্ষ্ণ দৃষ্টি দাসদাসীদের দিকে নিক্ষেপ করে শাহবাজ বজ্রসম কণ্ঠে প্রশ্ন ছড়ে, তোমাদের সাহস কি করে হয় এই মহলের জমিদার গিন্নিকে অভুক্ত রাখার? তার কথায় মজলিস কক্ষে সবাই ভয়ে চুপসে যায়, যেন শব্দ করতেও ভয় পাচ্ছে। তখনই আলিয়া বানু শাহবাজের কথায় অবাক হয়ে এক দাসীর দিকে কঠিন চোখে তাকিয়ে বলে, আমি তোমাকে জবার সব দায়িত্ব দিয়েছিলাম, তবে কেন তা ঠিকঠাক পালন করনি? ভীত দাসী অসহায় দৃষ্টিতে সাহেলা বানুর দিকে চেয়ে জবাব দিতে চায়, বড় বেগম সাহেবা, আমি খাবার নিয়ে। কথা শেষ হওয়ার আগেই সাহেলা বানুর রাগান্বিত নিষেধাজ্ঞাপূর্ণ দৃষ্টি দাসীর দিকে পড়ে।
সেই দৃষ্টি তার জবান বন্ধ করে দেয়। ভয়ে দাসী আরো কিছু বলতে সাহস পায় না। সকল ঘটনা শাহবাজের তীক্ষ্ণ দৃষ্টি এড়ায় না। তার চোখে ক্রোধের অগ্নিশিখা জ্বলতে থাকে। ধীরে ধীরে তার কণ্ঠের গম্ভীরতা আরো বেড়ে যায়। যদি দ্বিতীয়বার কেউ আমার অর্ধাঙ্গিনীর প্রতি বিন্দুমাত্র অবমাননা করে, তবে সে যেন জমিদার শেহবাজ মির্জার আগ্নেয় তোপের মুখোমুখি হওয়ার শক্তিটুকুও রাখে। শাহবাজের হুঙ্কার দেয়া কথায় পুরো মহল স্তব্ধ হয়ে যায়। কেউ তার দিকে সরাসরি তাকানোরও সাহস করে না। সকলের মতো সাহেলা বানুরও একই দশা। শাহবাজ ক্রোধ দমন করে মহল ছেড়ে বেরিয়ে যায়। তার ভারী পায়ের আওয়াজ মিলিয়ে যেতেই কক্ষ নিস্তব্ধতার গহ্বরে হারিয়ে যায়। যেন পুরো পরিবেশ শীতল হয়ে এক নিঃশ্বাসে থমকে দাঁড়িয়েছে। ভেতরে শুধু শোনা যায় দম নেওয়ার ভীত সতস্র আওয়াজ। কিছুক্ষণ পর কক্ষের ভারী দরজা খোলার শব্দে জবার অন্তরাত্মা কেঁপে ওঠে। আলেয়া বানু তার স্বাভাবিক ধীর অথচ ধীর পদক্ষেপে ভেতরে প্রবেশ করেন। হাতে একটা খাবারের প্লেট। জবার না খেয়ে থাকার খবর পেয়ে তার বিবেক অনুতাপের ভারে নত হয়েছে, আর তাই তিনি নিজেই খাবার নিয়ে এসেছেন। জবাকে কোনায় গুটিয়ে নির্ভীক কাঠামোর মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কাছে গিয়ে কড়া অথচ স্নেহমাখা কণ্ঠে বলেন, তুমি এখানে এমনভাবে দাঁড়িয়েছো কেন? আলেয়া বানুর কণ্ঠে প্রশ্ন জাগলেও জবা নিশ্চুপ, যেন ভয়ে আরো সংকোচের ভারে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আছে। আলেয়া বানু নিজে তার হাত ধরে স্নেহের সাথে পালঙ্কে বসিয়ে দেন। খাবারের প্লেটটা সামনে রেখে মৃদু অথচ ধীর সুরে বলেন, খেয়ে নাও, আর কখনো না খেয়ে থাকবে না। মনে রেখো, তুমি এ বাড়ির বড় বউ হওয়ার সাথে সাথে জমিদার গিন্নিও। তাই এখন থেকেই নিজের অধিকার বুঝে নিতে শেখো। জবা প্লেটের দিকে তাকিয়ে থাকে। না খেয়ে থাকার কষ্টে তার ক্ষুধা চরমে পৌঁছেছে, কিন্তু যখন প্লেট ধরার চেষ্টা করে হাতে প্রচণ্ড ব্যথায় তীক্ষ্ণ স্রোত তার শরীর বেয়ে যায়। আঙুলের লাল ফোলা দাগগুলো তাকে যন্ত্রণা আর ক্লান্তির বেড়াজালে জড়িয়ে রাখে। ব্যথা চেপে কিছু না বলে সে প্লেট থেকে হাত সরিয়ে নেয়। আলিয়া বানুর গভীর দৃষ্টিতে সবকিছুই ধরা পড়ে। তার চোখে তখন মায়ের মতো কোমল মমতার ছায়া। তিনি কোনো কথা না বলে নিজেই প্লেট হাতে তুলে জবাকে খাইয়ে দিতে থাকেন। প্রথম গ্রাস মুখে তোলার সঙ্গে সঙ্গে জবার চোখে কোণে জমে থাকা জল ছুপড়ে পড়ে। এই স্পর্শ স্নেহ তাকে তার মায়ের কথা মনে করিয়ে দেয়। জবা কান্না চেপে রাখতে চায়, কিন্তু জল গাল বেয়ে ঝরে পড়ে। আলিয়া বানু তীক্ষ্ণ অথচ স্নেহময় কণ্ঠেই বলে ওঠেন, কান্না না করে তাড়াতাড়ি খেয়ে নাও। তোমাকে খাওয়ানো ছাড়াও আমার অনেক কাজ আছে। জবা কিছুই বলে না। তার দৃষ্টি স্থির হয়ে থাকে আলিয়া বানুর মুখের দিকে, যেন সে তার মায়ের পরিচিত স্নেহমাখা ধমক শুনছে। সবশেষে খাবার খাইয়ে দিয়ে আলিয়া বানু প্লেট হাতে দরজার দিকে এগিয়ে যেতে যেতে থেমে বলেন, হে দুনিয়া বড় নির্মম মেয়ে, আর এই জমিদার বাড়ি হলো এক ভয়ঙ্কর রঙ্গমঞ্চ। যদি তুমি নরম হয়ে থাকো, তবে তোমার চারপাশের সবাই তোমার পদদলিত করবে। শক্ত হও। কথাগুলো বলে আলিয়া বানু কক্ষ ত্যাগ করেন। আর জবা অবুঝ পদাচরণের পানে। গোধূলির আবেশ ধীরে ধীরে মিলিয়ে গেছে। দূরাকাশে সন্ধ্যের লালচে আভা মিশে অদৃশ্য হয়ে গেছে রাতের অন্ধকার। ধরণী জুড়ে নেমে এসেছে গভীর নীরবতা। মাঝে মাঝে কোনো পাখির ক্ষীণ ডাক, আর দূরে কোথাও শেয়ালের হুক্কা হুয়া ডাক ছাড়া চারপাশে যেন প্রাণের কোনো অস্তিত্বই নেই। জুনায়েদ মহলের প্রশস্ত বারান্দায় উদ্ভ্রান্তের মতো পায়চারি করছে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। আজ সারাদিন ধরে একবারের জন্য রুকাইয়ার দেখা পায়নি সে। সকালে তাকে শেষবার দেখা গেলেও তারপর থেকে রুকাইয়া যেন এক অদৃশ্য দেয়ালের আড়ালে সরে গেছে। জুনায়েদ নিজের অস্থির মনেই বলে ওঠে, আমার থেকে পালাতে চাও রুকাইয়া? ওহ, আমি তো সেটা হতে দেব না। এক অদম্য আকাঙ্ক্ষায় তাড়িত হয়ে সে নিজ কক্ষ থেকে বেরিয়ে কারো উপস্থিতি বা দৃষ্টি উপেক্ষা করেই রুকাইয়ার কক্ষের সামনে এসে দাঁড়ায়। দ্বিধা না করে দরজায় কড়া নাড়তে ভেতর থেকে দরজা খুলে যায়। রুকাইয়ের মুখ ভেসে ওঠে সামনে, তবে জুনায়েদকে দেখে রুকাইয়ের চোখে ভয়ের আভা। সে দ্রুতই দরজা বন্ধ করতে উদ্যত হয়, কিন্তু তার আগে জুনায়েদ দরজা ঠেলে কক্ষে প্রবেশ করে। রুকাইয়া প্রতিবাদ করতে চিৎকার দিয়ে ওঠার চেষ্টা করতেই মুহূর্তের ভেতরে জুনায়েদ তার কোমর শক্ত বাহুবন্ধনে জড়িয়ে ধরে আর মুখ চেপে বলে ওঠে, কি ভাবছো তুমি চাইলেই আমার থেকে দূরে থাকতে পারবে? রুকাইয়া ছটফট করতে থাকে জুনায়েদের বাহুবন্ধন থেকে নিজেকে ছুটাতে, কিন্তু কোনো মতেই সে সফল হয় না।
ফলশ্রুতিতে ক্লান্ত হয়ে শান্ত হয়ে যায় সে। তখনই জুনায়েদ তার মুখ থেকে নিজের হাত সরিয়ে রুকাইয়ের এলোমেলো হয়ে যাওয়া কেশগুচ্ছ সন্তর্পণে কর্ণের গোড়ায় গুজে দিতে দিতে বলে ওঠে, কেন জ্বালাচ্ছিস আমায়? আর কত অপেক্ষা করাবি আমায়? একবার এই নয়নের পানে চেয়ে দেখ, সেখানে তোর জন্য আকাশ পরিমাণ ভালোবাসা লুকায়িত আছে। কথাগুলো বলেই জুনায়েদ নিজের কপাল রুকাইয়ের কপালের সহিত ঠেকায়। রুকাইয়ের এহেন স্পর্শে কেঁপে ওঠে। সরে যেতে চাইতেই জুনায়েদ ফিসফিস করে বলে ওঠে, মেরে ফেলতে চাস আমায়? তবে মেরে ফেল। উফ, টুকুও করবো না। শুধু এভাবে আমার থেকে লুকাস না দয়া করে। কিছুক্ষণ থেমে ফের জুনায়েদ বলে ওঠে, তুই তো এমন ছিলি না, তবে এখন কেন উপেক্ষা করছিস আমায়? জুনায়েদের প্রশ্নে রুকাইয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ভাইজান হয়ে থাকুন, তবে ওয়াদা করছি নিজেকে লুকিয়ে আর রাখবো না।